আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা 'তাহারি পড়ে মনে' যেটা লিখেছেন সুফিয়া কামাল। এই 'তাহারি পড়ে মনে' কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং এই কবিতাটির মূল ভাবটি আমরা জেনে নিব। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড হচ্ছে। তোমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আ আ লাইন বাই লাইন ব্যাখ্যাসহ কবিতাগুলো পড়ে নিতে পারবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের কবিতাটি। আমরা শুরুতেই আমাদের যে কবিতাটি রয়েছে 'তাহারি পড়ে মনে' এই কবিতাটির মূল ভাবটি জেনে নিব। তাহারে পড়ে মনে কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখ প্রকাশিত হয়েছে। বিশেষ করে তার স্বামী নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুর পর কবির অনুভূতি শূন্যতা। এই শোকের কারণে কবির মনের মধ্যে এক বিষণ্ণতা সৃষ্টি হয়েছে। বসন্ত এলেও কবির অন্তরে শীতের করুণ বিদয়ের বেদনা বিরাজমান। এই কবিতায় বসন্ত এসেছে প্রকৃতির ফুলে ফলে, গন্ধে ও সৌন্দর্য ভরে উঠেছে। বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, দক্ষিণা বাতাস সব মিলিয়ে প্রকৃতি যেন আনন্দে উচ্ছ্বাসিত। কবিভক্ত অবাক হয়ে কবিকে প্রশ্ন করেন, এমন সুন্দর বসন্ত এলেও তিনি কেন নীরব, কোনো বসন্ত গানের রচনা করছেন না? কবি উত্তরে জানান, প্রকৃতি এই আনন্দের তাকে স্পর্শ করতে পারছে না। তার মন দূরের দিকে চেয়ে আছে। যে চলে গেছে তাকে ফিরে পাওয়ার কোনো সংবাদ নেই। বসন্ত এসেছে ঠিকই, কিন্তু যাকে ঘিরে তার এই গান, আনন্দ ও সৃষ্টিশীলতা ছিল সে আর নেই। তাই কবির কণ্ঠে গান আসে না। কবিভক্ত আবার প্রশ্ন করে, ফুল তো ফুটেছে, প্রকৃতি তো বসন্তকে বরণ করেছে, তবু কবি কেন এত বিমুখ? তখন কবি জানান, তার মানে এখনো শীতের রিক্ততার ভর করে আছে। তিনি শীতকে কল্পনা করেন মাঘের সন্ন্যাসী হিসাবে, যে শূন্য হাতে কুয়াশার চাদর গায়ে দিয়ে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে। শেষ পর্যন্ত কবি স্বীকার করেন, বসন্ত এলেও তার মনে বসন্ত নেই। তার মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া মানুষটির কথা, অর্থাৎ তার স্বামীর কথা। সেই স্মৃতিতে তাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই কবি কোনোভাবেই বসন্তর আনন্দে নিজেকে ভাসাতে পারছেন না। শিক্ষার্থীরা, আমরা এখন এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যাটি আমরা জেনে নিব। প্রথম লাইনে বলা হয়েছে, এ কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়, ধারায় মানে পৃথিবীতে। বসন্ত বরিয়া লবে নাকি তবে বন্দনায়, বরিয়া মানে বরণ করে। বলছে কবির এক বন্ধু বা তার ভক্ত কবিকে সম্বোধন করে বলছে, হে কবি, তুমি কেন নিশ্চুপ বসে আছো? দেখো কত ফাগুন মাস এসে গেছে পৃথিবীতে, ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। তুমি কি তাদের সাধের বসন্ত বন্দনা গানটি গাইবে না? তুমি তো প্রতি বছর এই সময় বসন্তকে নিয়ে গান লেখো, এবার কেন লিখছ না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, দক্ষিণা দুয়ার গেছে খুলে। কবি মৃদু কোমল দৃষ্টিতে স্নিগ্ধ আঁখি তুলে, দক্ষিণের দরজা কি খুলেছে? দক্ষিণে দুয়ার হলো বাতাসের দিক নিদর্শন, অর্থাৎ বাংলায় বলা হয়ে থাকে দক্ষিণা বাতাস। বসন্ত যে কোমল হাওয়া বয়, কবি জানতে চাইলেন, বসন্তর সেই আলোড়নকারী হাওয়া কি বইতে শুরু করেছে? এই প্রশ্ন থেকে বোঝা যায় কবি বসন্তের আগমন টেরই পাননি। তিনি গভীরভাবে নিজের ভাবনায় ডুবে আছেন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? কবি আরও জানতে চাইলেন, বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? আম গাছের মুকুল, অর্থাৎ আম গাছের যে ফুল সেটা কি ফুটেছে? বাতাবি লেবু ও আমের মুকুল বসন্তের খুবই পরিচিত ও জনপ্রিয় চিহ্ন। কিন্তু কবির এই প্রশ্নেই প্রমাণ করে তিনি প্রকৃতির এই পরিবর্তন লক্ষ্য করেননি। তিনি যেন নিজের দুঃখের জগতে এতটাই বন্দী যে বাইরের কোনো সুখের খবর তাকে স্পর্শ করছে না। দক্ষিণা সমীর, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল? কবি বলছে, দক্ষিণা বাতাস কি সেই সব ফুলের গন্ধে পাগল প্রায় আকুল হয়ে উঠেছে? বসন্ত ফুলের সুবাসে দক্ষিণা বাতাস মতোয়ারা হয়ে উঠেছে, একথা সবার জানা। কিন্তু কবি যেন স্বাভাবিক এই আনন্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এখনো দেখোনি তুমি? তখন তার কবিভক্ত বলতেছে যে, এখনো দেখোনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথায় তব নবপুষ্প সাজ? কবির
বন্ধু অবাক হয়ে বললেন, "তুমি এখনো এসব দেখোনি? হে কবি, আজ তুমি এমন উন্মাদনা অর্থাৎ বিক্ষিপ্ত চিন্তা বা অস্থিরতা আনমো না কেন? তোমার নতুন ফুলের সাজ কোথায়?" মানে বসন্তের সময় মাথায় যে ফুলটা দেওয়া হয়। প্রতি বছর বসন্তে কবি নিজেকে ফুল দিয়ে সাজতেন, কিন্তু এবার তিনি সেটাও করছেন না। বন্ধুটি অর্থাৎ কবিভক্ত কবির এই অস্বাভাবিক উদাসীনতা লক্ষ্য করে বিস্মিত ও চিন্তিত। কইল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাইয়া তরিতার এসেছে কি? তরি মানে নৌকা। কবি সুদূর দিগন্তের দিকে তাকিয়ে অর্থাৎ চাহিয়া বললেন, অদৃশ্য সমুদ্র পাথার পাড়ি দিয়ে সেই তরী এসেছে কি? মানে নৌকা এসেছে কি? এখানে অলোকের পাথার বা অদৃশ্য সমুদ্র হলো জীবন বা সময়ের গভীরতা। তরী তার এই তার কার? তরী তার কার? এটা কবির প্রিয়জন, যার জন্য তিনি অপেক্ষা করছেন। অর্থাৎ তার স্বামী যে মারা গেছেন, তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করছেন। বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখেনি সন্ধান। সে তোড়ের আগমনী গান কি বাজছে? সে কি আমাকে ডেকেছে? আমি কিছুই শুনিনি, তার কোনো খোঁজও রাখিনি। কবি বলছেন তিনি সেই কাঙ্ক্ষিত সুখের সংকেত পাচ্ছেন না, ডাক শুনতে পাচ্ছেন না। তিনি এতটাই হতাশ ও নিষ্ক্রিয় যে সন্ধানও রাখছেন না। এখানে কবির এক গভীর মানসিক অবসাদ প্রকাশ পেয়েছে। কহিলাম, ওগো কবি, রচিয়া লও না আজও গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠ শুনি এই মোর মিনতি। কবির বন্ধু তখন তাকে মিনতি করছে, অনুনয় করে বলছে, ওগো কবি, আজও একটি গান রচনা করো না, তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শুনতে চাই, এ আমার বিনীত অনুরোধ। বন্ধুটি ভাবছেন হয়তো গান লিখলে বা গাইলে কবির মন খুলে যাবে, তিনি বসন্তের আনন্দে মিশে যাবেন। কইল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবার। কবি মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, না হলো না হোক এবার বসন্ত। এটি সরাসরি তিনি প্রত্যাখ্যান করলেন। কবি বুঝিয়ে দিলেন এবার তিনি বসন্ত বন্দনা গাইবেন না। আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহাইনি সে ভুলিনি তো, এসেছে তো ফাগুন সরিয়া। কবি বললেন, আমার গান গাইতে বসন্তকে আহ্বান করতেই বসন্ত তো দেরি নেই, সে তো ভোলেনি, ফাগুন মাস মনে পড়তেই সে নিজে থেকে চলে এসেছে। এখানে কবি বলতে চান বসন্তের আগমন আমার গানের কোনো দরকার নেই। বসন্ত স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজে থেকেই এই কথার মধ্যে লুকিয়ে আছে এক ধরনের বিরক্ত বা নিরাসক্তি। বা বসন্ত আসবে এই, আমি গাইলেও আসবে, না গাইলেও আসবে। কইলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথাই। বন্ধুটি এবার ধরে নিলেন কবি অভিমান করেছে। তিনি বললেন, ওগো কবি, তুমি কি অভিমান করেছ? বসন্ত এসেছে, কিন্তু তুমি তাকে উপেক্ষা করে তার আগমনকে বৃথা বা অর্থহীন করে দিচ্ছ। বন্ধুর ধারণা বসন্ত যেহেতু কবির গানের জন্য আসে নাই, তাই কবি হয়তো অভিমান করে গান গাইছেন না। কইল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাকে? তখন কবি বলছে যে কবি অত্যন্ত অবহেলার সাথে বললেন, বৃথা কেন, ফাগুনের সময় গাছে কি ফুল ফোটেনি? কবি বলেছেন, আমার গান না গাইলেও বসন্তের সৌন্দর্য তো কমেনি, ফুল তো ঠিকই ফুটেছে। অর্থাৎ তার উপস্থিতি অনুপস্থিতিতে প্রকৃতির কাজ থেমে থাকে না। পুষ্পরিত লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি যুক্তি দিয়ে বললেন, ঋতুরাজ বসন্ত কি ফুলের অর্ঘ্য মানে উপহার পায়নি? মাধবী ফুলের কুড়ি কি গন্ধ নেই? প্রকৃতি কি বসন্তের জন্য অঞ্জলি বা অর্ঘ্য তৈরি করেনি বা উপহার তৈরি করেনি? কবি বলতে চান বসন্তকে স্বাগত জানানোর জন্য প্রকৃতি নিজেই যথেষ্ট আয়োজন করেছেন, তার গানের বিশেষ প্রয়োজন নেই। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও তুমি ব্যথা? কেন কবি দাও তুমি ব্যথা? বন্ধুটি এখন জোর দিয়ে বললেন, ঠিক আছে, তবুও বসন্তের প্রতি তোমার এত তীব্র বিমুখতা কেন? হে কবি, তুমি ঋতুরাজ বসন্তকে অপেক্ষা করে তাকে বৃথা দিচ্ছ কেন? বন্ধুটি এখনো ভাবছেন, মানে ওই যে কবি ভক্ত। একটি কবির শুধু এক ধরনের জিদ বা অভিমান। কহিল সে কাছে সরে আসি। কহিলেই উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। এখানে কবি বললেন কুয়াশা মানে কুহেলি, চাদর মানে উত্তরী,
পরা মাঘের মাসে সেই সন্ন্যাসী মানে শীত ধীরে, ধীরে ফুলশূন্য দিগন্তের পথে খালি হাতে মানে রিক্ত হস্তে চলে গিয়েছে। রিক্ত হস্ত মানে কি? শূন্য হাত। এখানে মাঘের সন্ন্যাসী হলো শীতকালের রূপক। শীতকালকে একজন সন্ন্যাসীর মতো কল্পনা করা হয়েছে, যে কুয়াশার চাদর পরে প্রকৃতিকে ফুলশূন্য ও নিঃসঙ্গ করে রেখে চলে গেছে। রিক্ত হস্তে মানে খালি হাতে কিছুই নেই। এটি শীতশূন্য ও কবির বিষাদের প্রতীক। তাহারই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি বললেন, সেই শীতের সন্ন্যাসীকেই আমার মনে পড়ে, কোনোভাবেই তাকে ভুলিতে পারি না। এটি কবিতার শেষ ও সবচেয়ে মর্মস্পর্শী লাইন। কবির মনের গোপন কথা প্রকাশ পেল। বসন্তের প্রাণচাঞ্চল্য নয়, শীতের শূন্যতার বিষাদ ও বিদয়ে তার হৃদয়ের গভীর দাগ কেটেছে। মানে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসদাতা তার স্বামী সৈয়দ নিয়াল হোসেনের আকস্মিক মৃত্যুতে, তার স্বামী মৃত্যুবরণ করেন ১৯৩২ সালে। তার জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। শিক্ষার্থীরা, এই ছিল তাহারই পরে মনে যে কবিতাটি, এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং এই কবিতাটির মূল ভাব। অর্থাৎ শীতের সিজনে অর্থাৎ শীতের ঋতুতে এই কবির হাজবেন্ড অর্থাৎ সৈয়দ নিয়াল হোসেন তিনি যখন মারা যান, তখন শীতের পরেই বসন্ত ঋতু যখন আসে তখনও তিনি আনমনা থাকেন। তিনি কবিতা লেখেন না, বসন্তকে বরণ করে নেন না। তো একজন কবিভক্ত তিনি আর কবির মধ্যে যে একটা কথোপকথন হচ্ছে, এটাই মূলত তাহারই পরে মনে এই কবিতাটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।